শিশুদের পাশাপাশি মায়েরাও এখানে বিভিন্ন রকম তাদের এই সুসংগত শিশু উন্নয়ন প্রকল্পের মধ্যে এরাও যুক্ত রয়েছে। আমাদের রাজ্যে 56টি এরকম সুসংগত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে 56টা ICDS এর অধীনে 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু আছে এবং আরো কিছু জায়গা রয়েছে। অর্থাৎ আমাদের সরকারের মূল উদ্দেশ্য প্রত্যেকটি জনবসতিতে যেন এক একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন হয়। তো আমাদের মন্ত্রিসভা এইবার যে পরশুদিন 12 তারিখ যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেই বৈঠকে আরো 240টি, এখন বর্তমানে আছে 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু আছে। আর আমরা আরো 240টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা 240টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার প্রস্তাব এই মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর মধ্যে ওয়েস্ট ত্রিপুরাতে 31টি, বিভিন্ন জায়গার নাম রয়েছে। গোমতী জেলায় 37টি, দক্ষিণ জেলায় 31টি, খোয়াই জেলায় 31টি, সিপাহীজলা ডিস্ট্রিক্টে 25টি, ধলাই জেলায় 27টি, ঊনকোটি জেলায় 22টি এবং নর্থ ত্রিপুরা জেলায় 14টি। এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমরা ব্রু সেটেলমেন্ট করেছি। আমাদের অনেকগুলি বিষয়ের মধ্যে ব্রু সেটেলমেন্ট যেখানে আমরা করব, সেখানেও তাদের শিশুদের শিক্ষার কথা আমরা বলেছি। এখন যেখানে ক্যাম্পে ছিল কোনো রকম সুবিধা ছিল না, আমরা ব্রু সেটেলমেন্ট যেখানে দিয়েছি তাদের জন্য 22টি সেন্টার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত করেছি। কেন্দ্র আমরা খুলব, এটারই মন্ত্রিসভা সেদিন অনুমোদন দিয়েছে এবং এটা সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে এই প্রস্তাব এসেছে। আমরা মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছি। এর মধ্যে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, যে এই আমাদের কেন্দ্রগুলি যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা স্থাপন করতে পারি। আমরা উপজাতি কল্যাণ দপ্তর আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভায়। একটা জনজাতিদের জীবনযাত্রার মান এবং তাদের মান উন্নয়নে উপজাতি কল্যাণ দপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে একটার নাম হলো পুনবুনিয়া, PUNBANIA। পুনবুনিয়া এটা হলো গোটারি বিজনেস, অর্থাৎ ছাগল দেওয়ার জন্য বিশেষ করে আমাদের মূল জিনিসটা হলো যে আমাদের রাজ্য সরকার এই রাজ্যে 18তে স্থাপনের পর থেকে আমরা বলছি আমরা চাই ঘরে ঘরে রোজগার, আমরা চাই প্রত্যেকে রোজগার করুক। আপনারা যেমন সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা যেমন রোজগার করবেন, ঘরে ঘরে প্রতিটি মানুষ যেন রোজগারের অর্থাৎ আত্মনির্ভর ত্রিপুরার এটা একটা অঙ্গ। এটা এবং ঘরে ঘরে রোজগারের জন্য আমরা উপজাতিদের জনজাতিদের যাতে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয় সেজন্য আমরা এই প্রকল্পটি যেটা হলো পুনবুনিয়া অর্থাৎ গোটারি বিজনেস ক্রেডিট লিঙ্ক গোটারি বেস স্কিম ফর ট্রাইবালস একটা প্রকল্প, সেদিন আমরা এটা অনুমোদন দিয়েছি। এটার উদ্দেশ্য হলো জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং এতে মনে রাখবেন ছাগল পালনের ক্ষেত্রে আপনাদের লেবার কস্ট খুব কম যায়, একদম যায় না বললেই চলে। এবং এতে কি আপনারা দুধ পাচ্ছেন, যেমন মাংস পাবেন এবং এদের রোগ শোকও কম হয়। ছাগলের দেখবেন পিগারির ক্ষেত্রে যেমন রোগটা বেশি হয় বা পোলট্রির ক্ষেত্রে যেমন বেশি হয়, এক্ষেত্রে কিন্তু রোগ শোক কম হয়। এবং আজকে 14 তারিখ, গত 12 তারিখ আমাদের রাজ্য মন্ত্রিসভায় অনেকগুলি সিদ্ধান্ত হয়েছিল বলেছিলাম। কয়েকটা সিদ্ধান্তের কথা আমি সেদিন মিডিয়ার সামনে ব্রিফ করেছি, আরো 2-1টি সিদ্ধান্ত আজকে বলছি, এগুলি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
জাতীয় উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সূচক মানব সম্পদ উন্নয়ন। নারী ও শিশু উন্নয়নের সঠিক সদর্থক পদক্ষেপই হলো, এবং এই পদক্ষেপগুলি পারে মানব সম্পদ উন্নয়নের ভবিষ্যতের ভিত্তিটাকে দৃঢ় করতে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর মায়েরাই হলো শিশুদের শ্রেষ্ঠ ধাত্রী। শিক্ষিত, সুস্থ ও সচেতন মাই একটা সম্পূর্ণ বিকশিত শিশু উপহার দিতে পারে। শিশুর এবং মায়ের সার্বিক বিকাশের জন্য সমাজের সকল অংশের জনগণ দায়বদ্ধ। শিশুদের সামাজিক, মানসিক, শারীরিক বিকাশ ঘটানো সমাজের একটা অন্যতম দায়িত্ব। এবার এটা হলো সমাজের দায়িত্ব, কিন্তু সরকারেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। সরকারের একটা সরকারি পর্যায়ে এর জন্য এই শিশুদের বিকশিত করার জন্য একটা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের নাম সুসংগত শিশু উন্নয়ন প্রকল্প, যেটা আমরা ইংরেজিতে ICDS বলি, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। তো একটি ছাতার নিচে শিশুদের পুষ্টি, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পুষ্টি বিষয়ক শিক্ষা এবং এগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ মায়ের স্বাস্থ্য ও পুষ্টির সংস্থান রাখা হয়েছে। প্রজেক্ট আমরা ট্রাইবেলদের জন্য, জনজাতির জন্য করেছি পিগারি ইউনিট, এবং পিগারি ইউনিটের ক্ষেত্রে ইউনিট কস্ট হলো 2,20,000, এবং লোন দেবে 1,21,000, এবং 88,000 টাকা দেবে গভর্নমেন্ট, এবং ওন কন্ট্রিবিউশন হলো 11,000 টাকা। ওই ক্ষেত্রে পিগারির ক্ষেত্রে ফিমেল 3টা এবং একটা মেল, মোট 4টা। তো আমরা এই ধরনের স্কিম আমরা হাতে নিয়েছি, এবং এই জন্য মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। এটা ঘরে ঘরে রোজগারের এটা একটা অঙ্গ, সেই জন্য আমরা আমাদের মন্ত্রিসভা এটার অনুমোদন দিয়েছে। খেলেই চলে, এর জন্য খুব বেশি তাদের কষ্ট যায় না। তো এবং একটা ছাগল 5-6 মাসের মধ্যেই কিন্তু বাচ্চার জন্ম দিতে পারে, সুতরাং তাড়াতাড়ি এটা হয়। এবং ছাগলের যে মলটা, এটা আবার ফিশারির জন্য খুব বেশি বেনিফিটেড। সেই জন্য আমাদের উপজাতি কল্যাণ দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা ঠিক করেছি যে যাদেরকে দেওয়া হবে, সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের রাজ্যে, সেলফ হেল্প গ্রুপের মধ্যে যারা সদস্য বা সদস্যা, তাদের আমরা লোন দেব এবং গভর্নমেন্ট হেল্প করবে। টোটাল ইউনিট কস্ট খরচ যাবে 2,51,000। এক একটা স্কিম 2,51,000। এর মধ্যে বেনিফিশিয়ারি দেবে 25,100 টাকা, আর বেনিফিশিয়ারির এটা এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা দেবে 1,04,000, আর 1,25,500 দেবে লোন। এবং এটা গ্রামীণ ব্যাংকের সাথে আমরা অলরেডি প্ল্যান করেছি, এবং এতে গভর্নমেন্ট গ্যারান্টার থাকবে। তাহলে 2,51,000 টাকা স্কিম, 25,100 টাকা ওন বেনিফিশিয়ারি স্কিম, আর বেনিফিশিয়ারির কন্ট্রিবিউশন, আর বেনিফিশিয়ারি গভর্নমেন্ট দেবে 1,04,000 তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, এবং ব্যাংক লোন দেবে 1,25,500। এবং ওপেন মার্কেট থেকেও কেউ কিনতে পারবে, অথবা ARDD যে ডিপার্টমেন্ট আছে তাদের ফার্ম থেকেও কিনতে পারবে। একটা ইউনিটে 12টা ছাগল থাকবে, এর মধ্যে 2টা মেল এবং 10টা ফিমেল থাকবে এই স্কিম। এবং 9 মাস পর্যন্ত কোনো রকম ব্যাংকের যে ইন্টারেস্ট বা 9 মাস পর্যন্ত কিছু দিতে হবে না, কারণ যখন শুরু হবে তখনই তো তাদের রোজগার হবে, তখন দেবে। 9 মাস কোনো ইন্টারেস্ট দিতে হবে না। 9 মাস পর 7 বছরের 14টা
7 বছর 14টা ইনস্টলমেন্ট, মানে 6 মাস একটা ইনস্টলমেন্ট, 6 মাসে পর পর দেবে এই ইনস্টলমেন্ট। সেই জন্য আমরা এরকম একটা স্কিম করেছি এবং মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। এর আগের মন্ত্রিসভায় কিন্তু এগ্রিকালচারের কোনো তথ্য দেই নেই। এগ্রিকালচার দপ্তরে আমরা ডাইনান্ডেসের চাকরি দিয়েছি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে 114 জনকে, আর কন্ট্রাকচুয়াল গ্রুপ সিতে 35 জন দিয়েছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে। এবার আমরা রেগুলার চাকরি অ্যাপয়েন্টমেন্ট মেড অন রেগুলার বেসিস অ্যালং উইথ KVK স্কিম, দ্যাট কৃষি বিজ্ঞান কেন্দ্র, এতে আমরা গ্রুপ এ 20 জনকে দিয়েছি, গ্রুপ বি রেগুলার কিন্তু 70 জনকে দিয়েছি, গ্রুপ সি 4 জনকে দিয়েছি, টোটাল 94 জনকে আমরা দিয়েছি। অর্থাৎ কৃষি দপ্তরে আপনার এই যে টোটাল 303 জন আমরা চাকরি দিয়েছি যেটা বললাম, এবং আউটসোর্সিংয়ে 58 গ্রুপ বি এবং গ্রুপ ডিতে 2, টোটাল 60, এইটা মিলে দেখবেন 303 জনকে আমরা কৃষি দপ্তরে, এবং পাইপলাইনে 641 রয়েছে। পাইপলাইনে মানে এটা পাইপলাইনটা কোনটা আমাদের পরিকল্পনা আছে এরকম না, পাইপলাইনটা বুঝে নিন। অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে, মন্ত্রিসভা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, সেগুলিকে আমি পাইপলাইন বলছি। কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে এখন ফাইল মুভ করা শুরু করেছে, ওইগুলি কিন্তু পাইপলাইন ধরেই নেই। এই সংখ্যা বছরের শেষে গিয়ে আপনারা বুঝবেন কত। তো 641 পাইপলাইনে রয়েছে, যেটা অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে এবং মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। কোনোটা পরীক্ষার জন্য রয়েছে, কোনোটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, ফায়ার সার্ভিস, সেখানে আমরা 15টা আমরা ডাইনান্ডেসে চাকরি দিয়েছি 15, এবং পাইপলাইনে রয়েছে 329 জন পাইপলাইনে। এটা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। ড্রাইভার 25 এবং ফায়ারম্যান 304, আপনারা জানেন এগুলি, কিন্তু সেই জন্য এগুলি আপনাদের জানালাম। আচ্ছা, তারপরে ফুড ডিপার্টমেন্টে আমরা 6 জনকে ডাইনান্ডেসে দিয়েছি, আর পাইপলাইনে এখন পর্যন্ত নেই, কিন্তু দপ্তরের মন্ত্রিসভা এবং অর্থ দপ্তরের ছাড়া তাদের ফাইল প্রসেস আছে, কিন্তু আমি এটাকে পাইপলাইনে ধরিনি। তো আপনারা জানেন সেখানে ICA ডিপার্টমেন্ট, তথ্য দপ্তরে আমরা ডাইনান্ডেসে চাকরি দিয়েছি 13 জনকে, এবং পলিটিক্যাল ভায়োলেন্স মানে আমরা রাজ্য সরকার গঠন হওয়ার পর আমরা বলেছি, আপনারা জানেন যে আমরা 7 জনকে আমরা চাকরি দিয়েছি আন্ডার পলিটিক্যাল ভায়োলেন্স স্কিম, এবং আরও কিছু পাইপলাইন রয়েছে। আর আউটসোর্সিং আমরা দিয়েছি 26 জনকে তথ্য দপ্তরে। আমরা প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট, আমি বলছি যে 62টা ডিপার্টমেন্ট আছে, সেখানে 9 জনকে আমরা আউটসোর্সিংয়ে নিয়েছি। আমরা পাওয়ার ডিপার্টমেন্টে আমরা রেগুলার পোস্ট আমরা দিয়েছি 29 জনকে, জুনিয়র ম্যানেজার বলে পোস্ট আছে 29 জনকে দিয়েছি। কন্ট্রাকচুয়াল পোস্ট সেখানে 8 জনকে দিয়েছি আইটি পদে, এবং আউটসোর্সিংয়ে আমরা 224 জন, এটা জানেন এটা আউটসোর্সিং যারা পসিবল কম, লাইনম্যান, জুনিয়র অপারেটর অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই জন 224, অর্থাৎ পাওয়ার দপ্তরে 261 জনকে আমরা দিয়েছি। আপনারা জানেন যে ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ ডিপার্টমেন্ট না, হেলথ ডিপার্টমেন্টটা কালকে বা পরশু দেব। হেলথ মনে রাখবেন, হেলথের 3টা ভাগে দেব। 1 হেলথ ডিপার্টমেন্ট, 2 হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আরেকটা হলো NHM। তো আমি এখন যেটা যে ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখানে MPW মেল অ্যান্ড ফিমেল মিলে আমরা 100 জনকে কন্ট্রাকচুয়ালে আমরা চাকরি দিয়েছি, তারা দেয়ার ইন সার্ভিস। আপনারা জানেন যে বলেছিলাম যে আমাদের সরকারের আসার পর 2018 থেকে আমি বলেছিলাম পর্যন্ত, তবুও 2-1টি সংবাদপত্র মিসকোট করে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, আই ডোন্ট নো, বলছিলাম
আমি কিন্তু সব দপ্তরের তথ্য দিচ্ছি না, আমাদের মনে আছে যারা কাভার করছেন, সব দপ্তরের তথ্য দিতে পারিনি। আমি বলছি কিছু কিছু এডুকেশন, হোম, হেলথের একটা পার্ট, ল ডিপার্টমেন্টের একটা, এবং জিএপিএনটি এবং টিপিএসসি, এগুলির কথা আমি কিছু বলছিলাম। তো আজকে আরো কিছু, ওই দিন বলেছিলাম যে আমরা কয়েকটা দপ্তরে, সব দপ্তর না, দপ্তর 62টা দপ্তর আছে, কিন্তু 62 ডিপার্টমেন্ট ইজ দেয়ার। তো কিছু দপ্তরে আমরা টোটাল রিক্রুটমেন্ট প্রোভাইডেড টু 13,984, ফিউ ডিপার্টমেন্টস ওই দিন বলেছিলাম। পাইপলাইনে বলেছিলাম ওই ডিপার্টমেন্টগুলির ক্ষেত্রে যে কোনটাতে কোনটা, সে 8,110 আমি বলেছিলাম যে কি কতগুলি দিয়েছি। আজকে আরো কিছু ডিপার্টমেন্টের তথ্য এনেছি এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আগামী 10 দিনের মধ্যে সব ডিপার্টমেন্টের একটা তথ্য আপনারা একটা জায়গায় জড়ো করে পেয়ে যাবেন, এবং সবগুলি ডিপার্টমেন্টেরই। এবং আপনার যদি কারো সন্দেহ হয় যে চতুর্মন্ত্রী চতুরতার মাধ্যমে ইনফরমেশন দিচ্ছে, আমি অনুরোধ করব যে আপনাদের কি বলে এটাকে, কিসের মাধ্যমে তথ্য নেয়, আরটিআই এর মাধ্যমে আপনারা যেন ডিপার্টমেন্ট থেকে তথ্যগুলি কালেক্ট করেন, তাহলে চতুর্মন্ত্রীর চতুরতাকে বন্ধ করা যাবে। তো এবং এটা আমি ইচ্ছা করে বলছি, যেহেতু আমি শুনেছি, তো এই জন্য বলছি। যেমন এগ্রিকালচার, এখানে ডাইন হ্যান্ডেজে আমরা দিয়েছি 2 জনকে গ্রুপ সি, এবং কন্ট্রাক্ট বেসিসে দিয়েছি 11 জনকে, এবং আউটসোর্সিংয়ে দিয়েছি 27 জন, মোট 40 জনকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে আমরা চাকরি দিয়েছি এবং তারা কাজ করছে। এবং পাইপ লাইনে 25 জন রয়েছে, এটা কন্ট্রাক্ট বেসিসে দেওয়ার জন্য অলরেডি অর্থ দপ্তর এবং মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তো এই কয়টা আপাতত দপ্তর দিলাম। ধীরে ধীরে আমরা 62টা দপ্তরের তথ্য, বিধানসভা অধিবেশন লাগবে না, আপনারা ধীরে ধীরে আগামী 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে চেষ্টা করবো প্রত্যেক ডিপার্টমেন্টগুলি রেখে দেবেন, যে অন্য সময় যারা বক্তব্য দেন মন্ত্রীর জন্য ভুলগুলি ধরে দিতে পারেন, সেগুলি আপনারা পেয়ে যাবেন। আমাদের তবু আপনাদেরকে বলবো, আপনাদের, কারণ আমাদের বিরোধী দল আছে, কোনো কিছু আছে দীর্ঘ বছর যারা শুধু নেগেটিভ চিন্তাধারা করেছে, তারা দায়িত্ব হলো শুধুমাত্র নেগেটিভ। আমাদের সরকারের কি বিপ্লব দেব, কি আমাদের ডক্টর মানিক শাহ, আমরা কোনো নেগেটিভে যাই না, আমরা পজিটিভ চিন্তাধারায় বিশ্বাসী। এই জন্য আমাদের প্রত্যেকটি তথ্য আপনারা পেয়ে যাবেন। কত সংখ্যক আমাকে পরিষ্কার করে আপনারা বলবেন যে ত্রিপুরা রাজ্যে এই সময়ের মধ্যে কোনো সরকার এই সময়ের মধ্যে এতগুলি চাকরি দিতে পেরেছে কিনা, সেটা কন্ট্রাকচুয়াল হোক, রেগুলার হোক বা আউটসোর্সিং। আউটসোর্সিং চাকরি, রোজগার আমাদের বলছি, ঘরে ঘরে রোজগার, এবং অন্যগুলি কথা আমরা বলছি না, শুধু চাকরি সংক্রান্ত তথ্যটা আপনাদের বলে দিলাম। দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রয়োজন হলে প্রেস ক্লাবে কোন সরকারের প্রতিনিধি যারা আছে, ইনক্লুডিং বিরোধী দল নেতা, সে তথ্য নিয়ে আসুক যে 5 বছরে আমরা যা চাকরি দিচ্ছি বা দেব, কোন সরকার দিতে পেরেছে কিনা। এবং আপনাদের বলছি কিভাবে আপনি তথ্য নেবেন। আমাদের কথার মাধ্যমে কোনো কথা ভুলে কোনো ফসকে কিছু বেরিয়ে যেতে পারে, আপনি আসল তথ্য কোথা পাবেন? আমি যাগুলি দিয়েছি সবগুলি কিন্তু ডিপার্টমেন্টের ডাইরেক্টর অফ এগ্রিকালচার, এরকম ফায়ার সার্ভিসের, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের সই করা কাগজ, এবং এগুলি ফ্যাক্ট। আপনারা তথ্য নিয়ে নিন, তাহলে আপনারা সত্যতা যাচাই করতে পারবেন। আরো তথ্য আপনাদেরকে দেব। স্বাস্থ্য দপ্তরের এখন কিন্তু অনেকগুলি পোস্ট পাইপলাইনে আছে, সেটা আমি বলিনি, কারণ আমার কাছে তথ্য ছিল না। তথ্য না থাকা পর্যন্ত আমার দেওয়া ঠিক হবে না। আমি শুধু ডাক্তারদের সংখ্যা, মেডিকেল অফিসারের কথা বলেছি, জুনিয়র মেডিকেল অফিসার, অন্য তথ্য দিইনি। এগুলিও ধীরে ধীরে প্রত্যেক দিন দিয়ে নিউ এডুকেশন পলিসি করতাম, তাহলে অফলাইনে করতে হতো, কারণ সেই পরিকাঠামো আমরা তৈরি করিনি। কারণ সিলেবাস কি হবে, এগুলি সবগুলি ঢুকাতে হবে, সেই জন্য আমরা
এখন করব অনলাইন। অনলাইন যেহেতু অনলাইন ব্যবস্থা আমাদের রয়েছে, যদি নিউ এডুকেশন পলিসি তো আমরা অনলাইনের জন্য তৈরি ছিলাম না, তো এখন যেহেতু আমরা আগের মতোই করব, সুতরাং অনলাইন। তবে এটা নিশ্চিত সব স্টুডেন্ট ভর্তি হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, আমার পছন্দ মতো কলেজ নাও হতে পারে, ছাত্রছাত্রী তার নিজের পছন্দ মতো কলেজে নাও হতে পারে, কিন্তু সবাই ভর্তি হতে পারে, এটা নিশ্চিত আমি বলে দিলাম। এর জন্য কোনো আন্দোলনের প্রয়োজন নাই, রাস্তায় বসতে হবে না, কিচ্ছু করতে হবে না। গতবারও বলেছি, এবারও বলছি, গতবার তো 100% ছিল, তারপর আমরা ব্যবস্থা করেছি। ঠিক আছে, এটা আমাদের নলেজে আছে, বাড়ছে, এটা ফ্যাক্ট। সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে এবং অনেক জায়গায় দেখবেন লিখে দিয়েছে নো এন্ট্রি উইদাউট মাস্ক, এটা দিয়ে দিয়েছে। সতর্কীকরণ করা হচ্ছে, মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। বা আজকে যখন আমি একটা মিটিংয়ে গেছি শিক্ষা ভবনে, স্যানিটাইজেশন করে ঢুকানো হচ্ছে। তো এগুলি কিছু কিছু স্টেপ নেওয়া হচ্ছে। আরও ধীরে ধীরে আমাদের আগের মতো আমরা আনরেডি যেমন ছিলাম অতীতে, এখন কিন্তু আমরা আনরেডি না। সুতরাং সেই রকম আমাদের বিভিন্ন রকম আমরা ইন দ্য মিন টাইম আমাদের যে আমাদের বেসিক স্ট্রাকচার যেটা আমাদের তৈরি আছে, আমাদের ডাক্তারবাবুরাও হেলথ ডিপার্টমেন্ট সতর্ক রয়েছে। যদি হেলথ ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কিছু বলা হয়, তখন যে স্কুল কলেজ বন্ধের ব্যাপার, তখনই শুধুমাত্র এটা আলোচনা হবে। এর আগে আমরা কিছু করতে চাই না, কারণ আমাদের ছেলেমেয়েরা, আপনারা জানেন যে আমাদের ছেলেমেয়েরা এই কোভিডের কারণে, এই জন্য আমরা কোভিডের কারণে পিছিয়ে রয়েছে। এই জন্য আমরা বিদ্যালয় চলো অভিযান শুরু করেছি। অলরেডি একটু গ্যাপ দিচ্ছি এই কারণে, কারণ থার্ড ইয়ারের স্টুডেন্টদের তাদের পরীক্ষা টরীক্ষা কলেজে চলছে, একটু পিছিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা সহজে টাইম নষ্ট করতে চাই না। যদি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, নিশ্চয়ই আমরা সেটা দেখব, কিন্তু স্বাস্থ্য দপ্তরের একটা সিগন্যাল রাখতে হবে। স্যার, দেখা যাচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলাতে বেশি হচ্ছে পজিটিভের সংখ্যা। আমার অ্যাকুরেট টোটো তথ্য নেই, এটা একদিন যখন জানবো তখন বলে দেবো। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে এবার এবং এটা ত্রিপুরার ইতিহাসে এত ভালো রেজাল্ট, এবং সত্যি ছেলেরা ভালো পরীক্ষা দিয়েছে, এবং এটা পার্সেন্টেজ বেড়েছে। প্রশ্ন হলো এবার কতগুলো নতুন নতুন সিস্টেম চালু হয়েছে। বছর বছর তো আগের থেকে আছে। এবার সাবজেক্ট রয়েছে আপনাকে বলে এই ভোকেশনাল কোর্সের সাবজেক্ট রয়েছে, তারপরে 2 ধরনের কোশ্চেন সেট রয়েছে। আমরা আগের থেকে এগুলি তৈরি করছি, এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়েছে খুব, অর্থাৎ সিবিএসই যে স্টাইলে পরীক্ষা নেয় আমরা সেইভাবে করছি। তো এটার জন্য কি বলছিলেন? না, আমার প্রশ্নটা হচ্ছে যে গত বছরও অনেকবার মানে ক্লাস 11-এ এবং কলেজে ভর্তির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গিয়েছে। এই সমস্যা মানে প্রথম দিকে ইনফ্রাস্ট্রাকচারের কিছু সমস্যা হ্যাঁ থাকবে। তো মানে এই বছর আপনি যদি 20,000-এর মধ্যে যদি 40,000 আসে, সমস্যা থাকবে। কিন্তু আমি প্রথম দিন থেকে বলছি, একটা ছেলে মেয়েও কলেজের বাইরে থাকবে না। এই কলেজে পারবো না, কিন্তু কলেজের বাইরে থাকবে না। এবং 100% পাস হওয়ার পরে, ত্রিপুরা তো এরকম সিচুয়েশন কোনোদিন হয়নি, তো এরপরও কিন্তু কোনো ছেলে মেয়ে কলেজের বাইরে ছিল না। এবার আরো কলেজ আমরা বাড়ছে, বিশেষ করে একটা ইংলিশ মিডিয়াম কলেজ আমরা শুরু করতে যাচ্ছি, গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজ, যেটা আমরা এসসিআরটির কাছে টেম্পোরারিলি আমরা শুরু করছি। সুতরাং এটা চলবে। আরও কলেজের কথা আমরা এই সেশনে আমরা ট্রাই করছি, এবং স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। একটা আপনাদের জানা দরকার, তবু আমি আজকে ওটার জন্য প্রেস করছি না, কিন্তু এটা ভালো করে না জেনে প্রেস করা উচিত না। আপনারা জানেন নিউ এডুকেশন পলিসিতে অনার্স বলে কিছু নেই। আপনাদের আমি বিশ্বের জন্য পরে বলবো, এটার জন্য পার্টিকুলার একদিন বলবো। নিউ এডুকেশন পলিসি অনার্স বলে কিছু নেই। মেইন আর মেজর অ্যান্ড মাইনর বলে সাবজেক্ট রয়েছে। সিস্টেম খুব সুন্দর,
এবং যখন আমরা হায়ার এডুকেশন নিউ এডুকেশন পলিসি চালু করব তখন কিন্তু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে। প্রশ্ন উঠতে পারে যে যাহলে এন্ট্রান্সে যারা টিকবে না, এন্ট্রান্সে থাকবে না, তাদের কি হবে? সেই জন্যই প্রভিশন রাখা হয়েছে যে প্রয়োজন বোধে কলেজ কর্তৃপক্ষ আলাদাভাবে তাদেরকে অ্যাডমিশনের ব্যবস্থা, কিন্তু নিউ এডুকেশন পলিসিতে এন্ট্রান্স টেস্ট বাধ্যতামূলক এবং এবছর থেকে শুরু করার কথা। যেহেতু সারা ভারতবর্ষে সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেকগুলি করেনি, এই জন্য আমরা এবছর ধরিনি। এবং এই যে অ্যাডমিশন, এটাও আমরা আলোচনা করেছি যে না, হঠাৎ করে ধরে আমরা তৈরি হচ্ছি এবং আমাদের সিলেবাস সব কমপ্লিট। এবার আমরা ওল্ড সিস্টেমে থাকবো। আগামী বছর থেকে সমস্ত আমরা কি চিন্তা করছি, যারা 12-এ পড়বে এবার তাদেরকে আমরা ভালো করে জিনিসটা বোঝাবো। 8টা ডিস্ট্রিক্টে সমস্ত স্টুডেন্টদের নিয়ে, 8টা ডিস্ট্রিক্টে যারা 12-এ পড়ে তাদেরকে নিয়ে আমরা ডিসকাস করব হোয়াট ইজ হোয়াট। এটা আমরা করার পরে তারপরে এবং প্রফেসর লেকচারার যারা আছে তাদের নিয়ে আমরা ডিসকাস করব। ডিসকাস করার পরে ভালো করে আমরা বুঝে, আমাদের প্রফেসররাও যাতে ভালো করে বুঝে সব কিছু জেনে তারপরে নিউ এডুকেশন পলিসি হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তবে আগামী বছর 100% করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ অলরেডি সারা ভারতবর্ষে কয়েকটা জেলা, যেমন কেরালা বলছে এবছর আমরা পারবো না, আগামী বছর করবে। আসাম এখন পর্যন্ত, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলছি, তারা বলছে এখন আমরা পারবো না, আমাদের মধ্যে পিছুতে হবে। এরকম অনেকগুলি জায়গাতে কেউ করছে কেউ করছে না। তো এই অবস্থায় আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেব না। এবং ইউনিভার্সিটির ভিসিদের সাথে আমাদের মিটিং হয়েছে, হায়ার এডুকেশন ডাইরেক্টর ছিল, এগুলি নিয়ে আরেকদিন আমরা ডিটেলস বলবো, যাতে এটা আপনাদের জন্য বলা না, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সবের যেন ওয়েল কনভার্সন থাকে এবং সবাইকে জানিয়ে, লুকিয়ে না, সবাইকে জানিয়ে আমরা এই নিউ এডুকেশন পলিসি হায়ার এডুকেশনের ক্ষেত্রে চালু করব। এবার কি